ঘড়িতে রাত ১টা। অদ্ভুত এক নিস্তব্ধতায় ছেয়ে আছে চারিপাশ। কোথাও কোনো কোলাহল নেই, জনমানুষের আনাগোনা নেই, নেই ভারী কোনো শব্দ। শুধু মাথার ওপর বিশাল আকাশের বুকে একাকী চাঁদ দুহাত ভরে আলো বিলাচ্ছে। তার উপর দেখে মনে হচ্ছে চাঁদটা আজ রূপ লাবণ্য মেলে জ্যোৎস্না কুমির সেজেছে, যার কাজ মন খুলে প্রাণ ভরে শুধু জ্যোৎস্না বিলানোর। আর এই সৌন্দর্যটুকু জানালার পাশে দাঁড়িয়ে দেখছে হিমাদ্রি। তার হাতে কফির মগ, রুমের লাইট অফ, কানে ব্লুটুথ কানেক্ট করা, কথা বলছে নিচু স্বরে। পেশাগত কারণে তার রাতের ঘুমটাও নিয়ম মাফিক। অভ্যাসবশত নতুন কোনো জায়গায় সহজে ঘুম আসে না। তাছাড়া জরুরি কল করা ছিল বিদায় এতক্ষণ জেগেছিল। হঠাৎ কথা বলতে বলতে তার নজর বিঁধল ওসমান সাহেবের দোতলা বিশিষ্ট বাড়ির দিকে। কেউ সাবধানতার সাথে দোতলার বেলকুনি বেয়ে নিচে নামছে। ভালো করে দেখলে বুঝলে মেয়েলি কোনো দেহাবয়। পরনে ঢিলেঢালা ঘরোয়া পোশাক, মুখটা ঢাকা। এভাবে নামছে কেন? চোর টোর নাকি? তবে হাইট দেখে মনে হচ্ছে চেনা কেউ। দেখেছে কোথাও। ততক্ষণে মেয়েটি নিচে নেমে পড়েছে। ধীরে ধীরে গেট পেরিয়ে বাইরে বেরিয়ে এসেছে। বাড়ির পেছনের পথ ধরে হাঁটতেও শুরু করেছে। হিমাদ্রি দ্রুত ব্লুটুথটা ডিসকানেক্ট করে তার পিছু নেওয়ার চেষ্টা নিল। কে সে? কোথায় যাচ্ছে? কেন যাচ্ছে? তার জানা দরকার। আজ জোছনার রাত, সবকিছু স্পষ্ট দেখা যাচ্ছে বলে সে সতর্ক হলো। মেয়েটির থেকে যথেষ্ট দূরত্ব রেখে আড়াল থেকে নজর রাখলো। মেয়েটি ধীরে পায়ে হাঁটতে হাঁটতে বিশাল চরণভূমি পার হলো। পিছু ফিরে বাড়ির দিকে তাকিয়ে আবার চলতে শুরু করলো। চলতে চলতে আচমকা দৌড়াতে শুরু করলো। এবার হিমাদ্রি বিপাকে পড়ে গেল। কারণ দৌড়ালে নজর রাখবে কিভাবে? তার পেছনে সেও যদি ছুটতে শুরু করে তাহলে ধরা পড়ে যাবে। খেলা তো কেবলমাত্র শুরু, এখনই ধরা পড়লে হবে? মেয়েটি ততক্ষণে গভীর জঙ্গলে প্রবেশ করেছে। গাছের পাতার পাক গলিয়ে সরু পথে জ্যোৎস্না এসে পড়েছে। সে আলোতে চলতে কষ্ট হচ্ছে না। চলতে চলতে হিমাদ্রি হঠাৎ মেয়েটিকে হারিয়ে ফেলল। হন্য হয়ে খোঁজে দেখল, কিন্তু তাও পেল না। কিছু দূর গিয়ে আবারও তাকে দেখতে পেল। সে গাছের আড়ালে নিঃশব্দে চলতে শুরু করলো। হঠাৎ পা সড়কে পড়ায় শব্দ মেয়েটি স্থির হয়ে দাঁড়িয়ে গেল। দ্রুত মোটা গাছের পেছনে লুকিয়ে পড়ল। বোঝার চেষ্টা করলো বন্য প্রাণী নাকি অন্য কেউ, কিন্তু কারো শব্দ না পেয়ে একটু মাথা বের করে আশেপাশে তাকালো। সৌভাগ্যবশত তখন কাছে কোথাও একদল শেয়াল ডেকে উঠল। তবু মেয়েটি নড়ল না। কিছুক্ষণ আড়ালে থেকে তারপর আরেকবার আশপাশ দেখে বের হলো। তারপর পুনরায় হাঁটতে শুরু করলো। পথ চিনে চলার গতি মনে হচ্ছে এ পথে তার যাওয়া আসা হয়। যতই চেনা হোক, মনে একটু ভয় টয় থাকা উচিত। অবশ্য তার সম্পর্কে এখনো অবধি যতটুকু শুনেছে তাতে না থাকাই স্বাভাবিক। মেয়েটি জঙ্গল পেরিয়ে এবার ছোট একটি পর্বতের চূড়ায় উঠতে শুরু করলো। এখান থেকে চাঁদটা একটু বেশি সুন্দর দেখা যাচ্ছে। মেয়েটি দুপা ঝুলিয়ে বসে আছে। তাকে বসতে দেখে হিমাদ্রির ফাইন গাছের সঙ্গে হেলান দিয়ে দাঁড়ালো। মেয়েটির দৃষ্টি স্থির, যৌবনবতী চাঁদের দিকে। এবার আর চিনতে ভুল হলো না, এটাই ওসমান সাহেবের একমাত্র মেয়ে মাহিনুর সিদ্দিকী, যাকে গতকালও অবলা একজন নারী ভেবেছিল, অথচ আজ মধ্যরাতে তারই চোখের সামনে পর্বতের চূড়ায় উঠে বসে আছে, যেখানে সবরে জানে এখানকার পর্বত গহীন জঙ্গল কতটা ভয়ঙ্কর, কতটা হিংস্র প্রাণী রয়েছে এখানে। তাকে দেখে মনে হচ্ছে না ওঠার কোনো তাড়া আছে, যেন জেনে শুনে সময় নিয়ে চন্দ্রবিলাসে এসেছে। তার মতিগতি বুঝে হিমাদ্রিও মুচকি হাসল। এসব চরিত্রগুলো তার বেশ পছন্দ। এদের সঙ্গে লড়ে মজা আছে। এরা সহজে হাল ছাড়ে না, হার মানেও না। খেলাতে যদি বিপক্ষ দল সহজে হার মানে তাহলে খেলাতে মজা আসে না। এভাবে কাজ একবারে অন্যরকম হতে যাচ্ছে, সেটা এখনই টের পাচ্ছে। তাই আর বিড়বিড় করে বলল, বাবার সম্মুখে অবলা মায়া, রাতের আধার রহস্যময়ী কায়া, ইন্টারেস্টিং, ভেরি ইন্টারেস্টিং। মাহিনুর তখন আশেপাশে তাকাতে তড়িৎ আড়ালে সরে গেল হিমাদ্রি। নিজেও বসলো গাছের আড়ালে, নজর রাখলো সামনে রহস্যময় মেয়েটির দিকে। সময় কাটলো, রাত বাড়লো, বন্যপ্রাণীর ডাক শোনা গেল। রাতের সঙ্গে পাল্লা দিয়ে জোছনার আলো যেন আরো গাঢ় হতে লাগলো। এভাবে ঘন্টাখানেক বসে মাহিনুর উঠে দাঁড়ালো। যেভাবে এসেছিল ঠিক সেভাবে নিঃশব্দে বাড়িতে প্রবেশ করলো।
কেউ জানলোও না, কেউ দেখলোও না তার এমন দুঃসাহসিকতা কাজের কথা। মাহিনুর প্রবেশ মিনিট ৫ পরে হিমাদ্রি অতিথিখানায় প্রবেশ করল। দরজা আটকে ক্লান্ত শরীর এড়িয়ে চোখজোড়া বুজে নিল। তখনও তার ঠোঁটে পিচ্ছিল হাসি, মাথায় ঘুরছে অন্য কিছু। ঘড়ির কাঁটা তখন ৩টের ঘরে স্থির। ঘুমে চোখের পাতা ভারী হয়ে আসছে, ক্লান্ত দেহখানা বিশ্রাম চাচ্ছে। এবার ঘুমানো দরকার। মাত্র ১.৫ ঘন্টা ঘুমে বোধ হয়। তখনই অজানা ধ্বনিতে ঘুমটা ভেঙে গেল। এখানে আশেপাশে মসজিদ অনেক বেশি, এজন্য প্রতিটি আজান কানে এসে লাগে। সে শুয়ে শুয়ে আজান শুনল, তারপর ধীরে সুস্থে উঠে ফ্রেশ হয়ে নিল। ঠিক তখনই তার ধারণা সঠিক প্রমাণ করে ওসমান সাহেব তার নাম ধরে ডেকে উঠলেন, নামাজের জন্য তাড়া দিলেন। তারপর দুজন একসঙ্গে নামাজ আদায় করলেন। আশপাশ ঘুরে গল্পে গল্পে এসে দাঁড়ালেন খামারের সামনে। তখন সকাল আলো ফুটেছে, নতুন একদিনের সূচনা ঘটেছে। ওসমান সাহেব নিজে ঘুরে ঘুরে খামার দেখাতে লাগলেন। কোন ঘোড়া কেমন, কোন ঘোড়াটা কোন কাজ করে। বর্তমান বাজারে ঘোড়ার চাহিদা বেশি, নিজেদের থেকে জানালেন। হিমাদ্রিও মন দিয়ে শুনল সেসব কথা। কৌতূহলবশত টুকটাক প্রশ্নও করল। সেসব প্রশ্নের জবাব সুন্দর করে দিলেন ওসমান সাহেব। ভদ্রলোক বেশ গুছিয়ে কথা বলে, এজন্য মিথ্যে কথা হলেও শুনতে কিন্তু বেশ লাগে। খামারটি কয়েক বিঘা জমির উপর করা বিধায় বেশ বড়সড়। অনেক জাতের ঘোড়া রয়েছে, উন্নত জাতের ঘোড়াগুলোই বিশেষভাবে রাখা। এক একটি ঘোড়ার রং, শরীরের গঠন নজর পড়ার মতোই। কতটা যত্নে রাখা হয় তাদের সৌন্দর্য দেখেই বোঝা যাচ্ছে। ওসমান সাহেব বড় মাপের ঘোড়া ব্যবসায়ী, তবে এত বড় ব্যবসা একা দেখা সম্ভব না, তাই ওনার শ্যালক ঘোড়া কেনা বেচাতে সাহায্য করে। তারা যখন খামার ঘুরে দেখছিল তখন সেখানে মাহিনুর উপস্থিত হলো। তাকে খামারে ঢুকতে দেখে খামারের কাজ করা ছেলেগুলো সালাম দিয়ে সরে দাঁড়ালো। মাহিনুর সালামের জবাব দিয়ে আশেপাশে তাকালো। অদূরে দাঁড়িয়ে আছে তার বাবা আর গতদিনের সেই মেহমান। হিমাদ্রিকে দেখে বাবাকে আর ডাকলো না, সোজা হেঁটে বাম দিকে চলে গেল। কথা বলতে বলতে ওসমান সাহেব মেয়েকে দেখলেন, তবে কিছু বললেন না, এদিকেও ডাকলেন না, বরং হিমাদ্রিকে নিয়ে আরেকটু সামনের দিকে এগিয়ে গেলেন। ঘোড়ার জাত কিভাবে চিনবে বোঝাতে গেলেন, ঘোড়ার কিসব খায় দেখাতে গেলেন। তখন খামারের একটা ছেলে ডাকলো হিমাদ্রিকে বসিয়েও। উনি সেদিকে গেলেন। যেতে যেতে কি ভেবে যেন একবার পিছে ঘুরে তাকালেন। হিমাদ্রি চেয়ারে বসে মাটির দিকে তাকিয়েছিল। আর তার এহেন কাজে খুশিও হলেন তিনি। ছেলেটা অভদ্র জ্ঞান প্রশংসার যোগ্য। তার জায়গা অন্য কেউ হলে ঘোড়ার গায়ে হাত বুলাতো, নয়তো ওনার অনুপস্থিতিতে মেয়েকে দেখার চেষ্টা করলেও করতে পারত। কিন্তু এই ছেলেটা একবারে অন্যরকম, খুব কম কথা বলে, নিচু ও ধীরে কথা বলে। আর এজন্য ছেলেটাকে বেশ পছন্দ হয়েছে। যদিও এমন থাকে তবে তাকে কাজ শেখাতে কোনো সমস্যা হবে না, বরং নিজে তার ব্যবসার সূচনা করে দিবে। এসব ভেবে উনি নিশ্চিন্তে স্থান ত্যাগ করলেন। হিমাদ্রি মাটির দিকে তাকিয়ে কেন জানি মৃদু হাসছিল। উনি যাওয়ার পাক্কা ২ মিনিট পর মাথা তুলল। তড়িৎ বাজ পাখির মতো তীক্ষ্ণ দৃষ্টি ছুঁল তার ডান দিকে। সেখানে বসে মাহিনুরকে দেখতে পাচ্ছে। এই নিয়ে ৩ বার মেয়েটাকে দেখল, ৩ বারে মুখ ঢাকা বিদায় চেহারা দেখতে পেল না। মাহিনুর দাঁড়িয়ে আছে ঘোড়ার আস্তাবলের সামনে, হাত বুলিয়ে দিচ্ছে ধবধবে সাদা একটি ঘোড়ার মাথায়। ঘোড়াটির নাম সম্ভবত হীরা, তবে প্রতিদিনের তুলনায় হীরা আজ একটু বেশি গম্ভীর। মাহিনুর তার পিঠে হাত বুলাতে বুলাতে কিছু বলছে বোধ হয়, তবে হীরা নড়ছে না, বরং মুখ ধরতে গেলে মুখ অন্যদিকে ঘুরিয়ে নিচ্ছে। বেশ কিছুক্ষণ একই কাজ করেও লাভ হলো না দেখে মাহিনুর হীরার গলাটা জড়িয়ে ধরল, কপালে ঠেকালো হীরার মাথা। তবু হীরার রাগ কমছে না দেখে মাহিনুর তখনও ফিসফিস করে বলে চলেছে, সরি বলছি তো, ওই ঘোড়াটা কিছুদিন ধরে অসুস্থ ছিল, তাই তাকে নিয়ে একটু বের হয়েছিলাম। দেখলাম কতটুকু সুস্থ হলো, ওকে নিয়ে আর বের হব না। তাছাড়া ওরা কি আর আমার হীরার মতো? আমার হীরা বেস্ট। আমি আর আমার হীরাকে সব থেকে বেশি ভালোবাসি। এই সামান্য কারণে কেউ নাওয়া খাওয়া ছাড়ে? আচ্ছা চল, আজকে তোকে নিয়ে বের হব। এই কথা বলে মাহিনুর হীরাকে নিয়ে আস্তাবল থেকে বের হতে গেল, কিন্তু হীরা হাঁটছে না, যাবে না। অর্থাৎ সেদিন যাকে নিয়ে বের হয়েছিল তাকে নিয়ে যাও। তার রাগ দেখে মিটিমিটি হাসছে মাহিনুর, কিন্তু হাসলে হবে না, এখন মান ভাঙানোর পর্ব চলছে। তাই বেশ মনমরা হয়ে বলল, আজ এমনিতে মন ভালো নেই, কারা যেন আমাকে ফলো করেছে। পর্বতের দিকে একা যেতে ভয় লাগছে, কেউ যদি হামলা করে, তুই ছাড়া আমাকে কে রক্ষা করবে? তোর মতো কেউ কি আমাকে আগলে রাখবে? চল না রে হীরা, তুই না গেলে কি একাই চলে যাব? এই কথা বলে হীরার লাগাম ছেড়ে মাহিনুর হাঁটতে হাঁটতে খোলা আঙ্গিনের সামনে এসে দাঁড়ালো।
তখনই তার পেছন এসে দাঁড়ালো হীরা। মাহিনুরকে আদেশ করতে হলো না, তার আগে ২ পা ভাঁজ করে হাঁটু গেড়ে বসলো, যাতে তার মালিককে কষ্ট করে উঠতে না হয়। তার কাণ্ডে হেসে ফেলল মাহিনুর। হীরের কপালে নিঃশব্দে চুমু আঁকলো। তারপর অনায়াসে হীরের পিঠে চড়ে বসলো। বাবাকে আশেপাশে না দেখে লাগাম টেনে মুহূর্তে হীরের বাতাসের বেগে ছুটতে শুরু করলো। হিমাদ্রি আড়ালে দাঁড়িয়ে চুপ করে দেখে গেল পুরো ঘটনা। তাকিয়ে রইল রহস্যময়ী মেয়েটির দিকে, যে ঘোড়ার পিঠে চড়ে একটু একটু করে তার দৃষ্টি সীমানার বাইরে চলে যাচ্ছে। যাক না, যাবে আর কতদূর? তার ধরতে তো তার আগমন কিনা। ভাই, এই গ্রামে নতুন নাকি শহর থেকে আইছেন? হঠাৎ কারো কথা শুনে দাঁড়িয়ে গেল মুনতাসির। মনে হলো তাকে কথাটা জিজ্ঞেস করা হয়েছে, কিন্তু সে ঘুরে ডান বাম সামনে পিছনে তাকিয়েও কাউকে দেখতে পেল না। তবে কথাখানা কে বলল? তখন পুনরায় কেউ বলল, ভাই এদিকে, ভাই ডাইনে তাকান। মুনতাসির ডানে তাকাতে জঙ্গল নজর পড়ল। এই জঙ্গলের মধ্যে কেউ আছে নাকি? সে একটু এগিয়ে দেখলো একটা হ্যাংলা পাতলা ছেলে লুঙ্গি কাঁচা মেরে দাঁড়িয়ে আছে। বুঝতে বাকি রইল উনি জিজ্ঞাসা করেছে। তাই সেও ছোট করে জবাব দিল, জি। ওহ, তা কার বাড়িতে আইছেন? ভুইয়া বাড়িতে? তা আপনি জঙ্গলের মধ্যে দাঁড়িয়ে আইছেন কেন? আরে কোয়েন ভাই, পড়ছি মুসিবতে। হাট থেকে মোরগ নিয়ে বাড়িতে যাইতেছিলাম, হাত ফসকে মোরগ এদিকে লাফ মেরেছে। এখন জঙ্গলের ভিতরে মোরগ খুঁজতাছি। ওহ, তা পেয়েছেন? পাইছি, তো একা ধরতে পারতেছি না ভাই। হেল্প লাগবে? হেল্প করলে তো ভালোই হয় ভাই। ওয়েট। এই কথা বলে সেও জঙ্গলের মধ্যে ঢুকলো, কিন্তু আশেপাশে কোনো মোরগ দেখতে পেল না। খুঁজতে খুঁজতে ঝোপের মধ্যে লুকানো মোরগকে দেখতে পেল। দুজন দুদিক থেকে তেড়ে মোরগটাকে কোনোমতে ধরলো। তারপর মুনতাসির ছেলেটার হাতে মোরগ বুঝিয়ে দিয়ে বাড়ির পথে হাঁটা ধরলো। একটা ভালো কাজ করে মনটাও পুরপুরে হয়ে গেল। গুনগুন করে গান গাইতে গাইতে বাড়িতে প্রবেশ করলো। সকাল থেকে বাড়িতে ছিল না সে। সকালের নাস্তা সেরে আজান বইয়ের সঙ্গে আড়তে দেখতে গিয়েছিল, সেখানে এতক্ষণ ছিল। তারপর সিরাজের বাইক করে বাড়িতে গলির কাছে নামিয়ে দিয়ে গিয়েছিল। জঙ্গলে ঢুকে শরীরে চুলকাচ্ছে, তাই আগে শাওয়ার নিল, তারপর বোনের সঙ্গে কথা বলল, তারপর দুপুরে খেয়ে রুমে বসে রইল। সময় কাটতে মুভি দেখলো, কতক্ষণ গেম খেললো। এক মগ কফির জন্য মনটা বড্ড টানছিল, তাই নিচে গিয়ে নিজে কফি বানিয়ে আনলো। সে কফির মগ হাতে নিয়ে দোতলার খোলা বারান্দায় কিছুক্ষণ হাঁটাহাঁটিও করলো। বাতাসে ভালোই লাগছে। সে রেলিং ঘেঁষে দাঁড়িয়ে কফির মগে চুমুক দিয়ে আশেপাশে তাকালো। গ্রামের নামটা যাতা হলেও গ্রামটা সুন্দর। সে চঞ্চল দৃষ্টিতে ছুটতে ছুটতে তার দৃষ্টি আটকাল সামনের এক বাড়ির উঠানে। ওরাকে চিনতে একটু কষ্ট হলো না। মেয়েটা খোলা কলপাড়ে গোসল করছে, তার হাতে পায়ে সাবান মাখলো, মুখে ফেসওয়াশ ঘষলো, কল টিপে পানি নিয়ে এরপর শরীরে ঢালতে লাগলো। আর এই মুহূর্তটুকু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো সে, কেন জানি দেখতে ভালো লাগলো। এদিকে সদ্য গোসল করে কলপাড়ে দাঁড়িয়ে মাথা মুছছে ওরা। এ সময় তার মা ছাড়া বাড়িতে কেউ থাকে না। আজ অবশ্য একটু বেশি দেরি হয়ে গেছে। ভেজা গায়ে ভেজা চুল মুছতে মুছতে হঠাৎ নজর গেল ভূঁইয়া বাড়ির দোতলার দিকে। মুনতাসির রেলিং ঘেঁষে দাঁড়িয়ে তাদের বাড়ির দিকে তাকিয়ে আছে। তাকে হঠাৎ দেখে চমকে উঠল সে। তার মানে এতক্ষণ দাঁড়িয়ে ছিল, তার গোসল করা দেখছিল। ওরা হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল। এই হাবাগোবা, এই শয়তান! এত শয়তানি তার পেটে পেটে! কিন্তু এখন কি করবে? দৌড়ে পালাবে নাকি কিছু বলবে? বোধগম্য হলো না তা। তড়িৎ ভেজা শরীর লাল গামছাটা জড়িয়ে নিল। তখন তাকে বাখারা করতে মুনতাসির ইশারায় বোঝাল, জলকেলি খেলা সবে জমে উঠেছিল। থামালে কেন? দেখতে কিন্তু বেশ লাগছে। দর্শক হিসাবে আমি সন্তুষ্ট। ওরা হতভম্ব, চোখ বড় বড় তাকিয়ে রইল। একটা ছেলে এতটা অসভ্য হতে পারে? সে আর দাঁড়ালো না, দৌড়ে নিজের রুমের দিকে ছুটতে শুরু করলো। তাকে লজ্জা পেতে দেখে হো হো করে হেসে ফেলল মুনতাসির, ভীষণ মজাও পেল। তখন নিচে চেঁচামেচি শুনে সেদিকে তাকালো। ওরার মা তখন থেকে কিছু খুঁজে বেড়াচ্ছে, বাড়ি বাড়ি জিজ্ঞাসা করে বেড়াচ্ছে কিছু দেখছে কিনা। বুইয়া বাড়িতে খুঁজতে এলেন, তখন কথা শুনে বোঝা গেল ওনার বড় মোরগটা খুঁজে পাচ্ছে না। দুপুরের দিকে নাকি এদিকে ইসমাইলকে দেখা গেছে, সে গাঁজাখোর, বাড়ি বাড়ি জিনিস চুরি করে গাঞ্জা খায়। ওনার মোরগটাও ধরে নিয়ে গেল নাকি, কে জানে। কত শখ করে পুষেছিল, অথচ চোরের পেটেই গেল বোধ হয়। মরিয়ম বেগম আক্ষেপ করতে করতে বাড়ির দিকে চলে গেল। আর ওপর থেকে সব কথা শুনে মুনতাসির ড্যাব ড্যাব করে তাকিয়ে রইল। গলা খেকারে দিয়ে এদিক ওদিক তাকালো। তার মানে ওই হ্যাংলা পাতলা ছেলেটা মোরগ চুরি করতে এসেছিল, আর সে চোরের হাতে কিনা মোরগ তুলে দিল।